যারা অতীত ভুলে যায় তাদের বলা হয় ডিমেনশিয়া। এই রোগের একটা সাধারণ লক্ষণ বা স্বাভাবিক লক্ষণ হলো স্মৃতিভ্রষ্ট বা অতীত ভুলে যাওয়া। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে অতীতকে ভুলে যায় বা ভুলে যাওয়ার নাটক করে, শুধুমাত্র ক্ষমতার লোভের বশবর্তী হয়ে যারা অতীতকে ভুলে যায় তাদেরকে বলা হয় নিমকহারাম বা বেঈমান। নমস্কার, আমি উৎপল আর আপনারা দেখছেন লিভিং উইথ উৎপল। হ্যাপিলি বাঁচুন আমার সঙ্গে। আজ আমি আপনাদের কয়েকটা ছবি দেখাবো। দেখুন এই ছবিগুলো আপনারা চিনতে পারেন কিনা। আশা করি চিনতে পারবেন না, কারণ তিনি এমন কিছু কেউকাটা নন। তাই তবুও দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন, তারপরে আমি আলোচনাতে আসছি। ইনি হলেন রুমিনা ফারহানা। ইনি হলেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন সদস্যা বা বিএনপি যে দলটি আছে সেই দলের একজন নেত্রী, একজন এমপি ছিলেন। 2019 সালের 28শে মে উনি জাতীয় সংসদের সদস্য পদ পান বা নির্বাচিত হন 50 নম্বর মহিলা সংরক্ষিত আসন থেকে। যদিও তিনি এই পদ থেকে 2022 সালের 11ই ডিসেম্বর পদত্যাগ করেন। তারপরে ইনি বিরোধী দলনেত্রী একসময় ছিলেন, এটা বড় কথা নয়। উনি ওখানকার অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার। উনি ব্যারিস্টার বলতেই বেশি পছন্দ করেন, বা উকিল আমরা বলি এখানে, ব্যারিস্টার উনি ওখানকার। তো এই হচ্ছে রুমিনা ফারহানা, যার বিষয়ে আমি আজকে কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে এনার কয়েকটি বলা ভুল, বেশ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়, আপনারা খেয়াল করে দেখবেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা খেয়াল করে দেখবেন বা গিয়ে দেখবেন, রুমিনা ফারহানা সার্চ করলে দেখতে পাবেন। আমি কিছু ভিডিও এখানে দেখাতেই পারছি না, কারণ কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে, তার জন্য আমি এখানে দেখাচ্ছি না। তো ওখানে গিয়ে দেখবেন ওনার বক্তব্যগুলো, শুধু বক্তব্যগুলো শোনার জন্য আমি বলছি, ভিডিওগুলো দেখার জন্য। উনি নিজের দেশে যত সময় ব্যয় করেন, যত ভাবেন বাংলাদেশ নিয়ে, তার থেকে আমার মনে হয় উনি অনেক বেশি ভাবেন ভারতকে নিয়ে। তার কারণ আমি বলছি, ওনার কয়েকটি বক্তব্য, আমি এখানে কয়েকটি মাত্র বক্তব্য, ওনার অনেক বক্তব্য আছে ভারত বিরোধী, পুরোটাই ভারত বিরোধী। কেন জানি না আমার এত ভারত বিরোধী তবে সে বিষয়ে আসবো একটু পরে। তো ওনার কয়েকটি বক্তব্য আমি একটু শোনাই। যেমন উনি বলেন ভারতের নাম নিলে নাকি ব্রাশ করতে হয়। ভাবুন একবার, মানে কতটা স্পর্ধা হলে এই কথাটা বলতে পারে যে ভারতের নাম নিলে নাকি ওনাকে, মানে যে নেবে তার নাকি ব্রাশ করতে হবে। এই একটা গেল। ভারত নাকি আগ্রাসী দেশ। আরে ভাই আপু, আপনার দেশ কবে দখল করতে গিয়েছে ভারত? ভারতের চারিপাশে অনেক ছোট ছোট দেশ আছে, ভুটান আছে, মায়ানমার আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে। তো কোন দেশ গিয়েছে আগ্রাসন করতে? কোন দেশ আক্রমণ করেছে দেখেছেন? আপনি তো সুর গাইবেন পাকিস্তানের, এটা তো বোঝাই যায়। কিন্তু পাকিস্তান যে অংশটা দখল করে রেখেছে ভারতের, আর ওটা তো ভারতের অংশ। পাক অধিকৃত কাশ্মীর বলা হয়, POK, পাক অধিকৃত কাশ্মীর, মানে কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান দখল করে রেখেছে। সেটা তো আমার দেশ ইন্ডিয়ার, তো সেটা আমরা উদ্ধার করব না? উদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নেব না? তো সেটাকে আগ্রাসন বলবেন আপনি? আপনার দেশের একটা কোনো কি, আমাদের ভারতের পাশেই তো যদি ধরি, তাহলে সেখানে রয়েছে কি যশোর, নোয়াখালী, সাতক্ষীরাতে কী সব রয়েছে। তো আমরা গিয়েছি ওখানে গিয়ে দখল করতে। এখন ধরুন তর্কের খাতিরে যদি যশোর জেলাটাকে আমরা দখল করে নিলাম, তাহলে আপনার দেশের সরকার কি ওটাকে উদ্ধার করার জন্য ভারতের পর প্রেশার দেবে না? দেবে তো। রাজনৈতিক হোক, প্রশাসনিক হোক, বা বহির্বিশ্বে রাষ্ট্রপুঞ্জের যে কোনো দেশ থেকে হোক সাহায্য নিয়ে তারা তো সেটাকে উদ্ধার করার চেষ্টা করবে। তো সেটাই করছে ভারত, পাক অধিকৃত কাশ্মীরটাকে উদ্ধার করার জন্য। ওটা তো ভারতেরই অংশ, এটাকে আগ্রাসন বলে। ভালো করে একটু এই বিষয়টা সম্পর্কে একটু ব্যাপারটা পড়বেন, কি আছে, কেন, কি বৃত্তান্ত, এগুলো পড়তে হবে। শুধু বিরোধিতা করলে হবে না। আপনি আপনার দেশ নিয়ে বিরোধী করুন না, ওখানে গিয়ে আপনার যে সরকার আছে তার বিরুদ্ধে কথা বলুন না, সেটা আমাদেরকে যায়ও আসে না। তাহলে কেন ভারত নিয়ে কেন এত আপনার গা জ্বালা, সেটা তো বুঝি না। এই যে আজকে যেখানে দাঁড়িয়ে বা বসে এত বড় বড় কথা বলছেন, ব্যাপক একটা, আপনার অ্যাটিটিউড দেখলে বোঝা যায় যে আপনি বিশাল কিছু। কিন্তু এই বিশাল কিছুর পেছনে যেখানে বসে আছেন, যে চেয়ারটা যে মাটিতে ফেলে বসে আছেন, ওই মাটিটা ছিল পূর্ব পাকিস্তান। রাজাকাররা ওখানে দখল করেছিল, মহিলাদের খুন, ধর্ষণ, পোড়াপড়ি সব কিছু তারা করতো। আরে সেই জায়গা থেকে উদ্ধার করেছে তো ভারতীয় সেনাবাহিনী।
1971 সালে যদি ভারতের সেনাবাহিনী আপনাদের দেশের সেনাবাহিনীর পাশে না দাঁড়াতো বা যুদ্ধ না করতো, তাহলে আপনাদের এই বড় বড় লেকচারবাজি চলতো না, হতোই না। বাংলাদেশ সে পূর্ব পাকিস্তান থেকে যেত, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র বাংলাদেশ, এটা বলতেই পারতেন না। আপনাদের লড়াইয়ের জন্য আমাদের ভারতের অনেক বীর সৈনিকরা শহীদ হয়েছেন, এটা বুঝতে হবে, ইতিহাসটা পড়বেন ভালো করে। কিন্তু এটা অবশ্যই বলবো যে ওখানকার শেখ মুজিবর, যিনি জাতির জনক বলা হয় দেশে বাংলাদেশের, উনি, ওনার পরিবার, ওনার দল কিন্তু ব্যাপারটা ভোলেননি, ওনারা কিন্তু সেই কৃতজ্ঞতা দেখিয়ে আসছেন। আপনারা স্বাধীন দেশ হয়েছেন, অবশ্যই তার পেছনে ভারতের, অবশ্যই ইন্দিরা গান্ধীর, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার অনেক ভূমিকা ছিল, সেটা ভুলে গেলে হবে না, সেটাকে মনে রাখতে হবে। আপনার পণ্য বর্জন, ভারতীয় পণ্য ব্যবহার করবে না, বয়কট, বিশাল একটা শব্দ বয়কট। আর বয়কট কেন? বয়কট কিসের জন্য করবে, তাতে কি যায় আসে? আপনার কি মনে হয় যে বাংলাদেশের উপরে ভিত্তি করে ভারতের এত বড় একটা দেশের বাণিজ্য চলে? নিশ্চয়ই চলে না, একদমই নয়। কিন্তু যে দেশ, বাংলাদেশ, একটা ছোট্ট বাংলাদেশ, যাদের ম্যাক্সিমাম পণ্য সে আপনার লবণ, নুন থেকে চুন যাকে বলা হয়, সে নুন থেকে চুন সবই যদি একটা অন্য দেশের উপর নির্ভর করে চলতে হয়, বিভিন্ন দেশের উপর নির্ভর করে চলতে হয়, তাদের এই বয়কট কথাটা আসে না, সাজে না। কারণ আপনার দেশে যে কটা পণ্য তৈরি প্রচলিত আছে, দেখুন তো কটা মেড ইন বাংলাদেশ, কটা প্রোডাক্ট আছে মেড ইন বাংলাদেশ, সবই তো বহির্বিশ্বের জিনিস, সেটা আপনারা ব্যবহার করছেন কি না? আপনাদের দেশের মা বোনেরা ভারতের বালুচরি, ভারতের তসর, ভারতের জামদানি, সাউথ ইন্ডিয়ান, এগুলো কোথা থেকে নিচ্ছে? কত জনের ঘরে কত শাড়ি রয়েছে যেটা ইন্ডিয়ান। ছাড়ুন ওই কথা, অত বলে আপনাকে বোঝাতে পারা যাবে না, কারণ আপনি এগুলো বুঝবেন না। এবার আসি, আপনি কোনোদিন আপু গিয়েছেন ওই কি বলে অ্যাপোলোতে? আপা আপনি গিয়েছেন? যাননি মনে হয়। আচ্ছা, ব্যাঙ্গালোর গিয়েছেন? যাননি মনে হয়। আপনি চেন্নাই গিয়েছেন? যাননি মনে হয়। যদি যেতেন তাহলে দেখতেন যে ওইখানে যে হসপিটালগুলো আছে, ওই হসপিটালে ভারতীয়রা সুযোগ পায় না শুধু বাংলাদেশের রোগীদের লাইনের জন্য। ছাড়ুন ব্যাঙ্গালোর, চেন্নাই, ভেলোর ছাড়ুন, কলকাতা চলে আসুন। অ্যাপোলো নামে একটা হসপিটাল আছে, ওখানে জায়গা পাওয়া যায় না শুধু বাংলাদেশের পেশেন্টদের জন্য। পারবেন এসব লোকদের আটকে রাখতে? বলতে পারবেন যে ইন্ডিয়াতে গিয়ে তোমরা চিকিৎসা করিও না, আমাদের দেশে ভালো ভালো ডাক্তার আছে, সেই ভালো ভালো কোম্পানির ওষুধ আছে, সেগুলো তোমরা ব্যবহার করো? বলতে পারবেন না। কেন বলুন তো? ওটা জীবন মরণের খেলা, ওই জন্য বলতে পারবেন না। কোথায় চিপস, কোথায় সাবান, কোথায় তেল, কোথায় আগডুম বাগডুম, বয়কট করার জন্য বলতে পারছেন এই বয়কট করো। বলুন ভারতের চিকিৎসা নেব না, বলুন ভারতের ওষুধ খাবো না, তাহলে বুঝবো আপনার দম আছে। সেটা কিন্তু বলতে পারবেন না, জানেন তো? কারণ এগুলো বলা আপনার সাহসই নেই বলার। আপনি এসেছেন ভারত বিরোধিতা করতে। ওনার আর একটা কথা, উনি বলেন ওনার নাকি দুর্ভাগ্য যে ভারতের মতন দেশ ওনার প্রতিবেশী। এই কথাটা একবার ভাবুন দর্শক আপনারা। উনি বলছেন যে ভারত নাকি ওনার প্রতিবেশী দেশ বলে ওনার এটা দুর্ভাগ্য। যদি সুযোগ থাকতো, যদি উপায় থাকতো, তাহলে নাকি উনি এই অবস্থানটা বদলে ফেলতেন, মানে ভৌগোলিক অবস্থান বদলে ফেলতেন। ওনার একটা বিশাল মানসিক কষ্ট যে ভারত 3 দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে রেখেছে, তার সেটা ওনার নাকি বিশাল মানসিক কষ্ট। আর এই কারণে ভারত এখনো এই কারণে বাংলাদেশ এখনো সুরক্ষিত, এই কারণে 3 দিক দিয়ে বাংলাদেশকে প্রোটেক্ট করে রেখেছে ইন্ডিয়া, যার কারণে অন্য কোনো দেশ আপনাদের ভেতরে ঢুকতে পারছে না। কারণ ঢুকতে গেলেই ওটা ইন্ডিয়ার উপরে ঢুকতে হবে, যেটা তাদের সাহস নেই। আপনার যাদের দৌলতে বা যাদের ক্ষমতা বলে আপনি এইসব কথা বলছেন না, ওদের ক্ষমতা নেই যে ভারত টপকে আপনার দেশে যাচ্ছে বা আগ্রাসন করছে, তার জন্য আপনারা সুরক্ষিত আছেন। এটা এই সমস্ত কথা বলতে নেই যে আপনার প্রতিবেশী দেশ ইন্ডিয়া বলে আপনার মানসিক অখুশি বা মনের দিক থেকে আপনি অখুশি। এইসব কথা বলে কারা বলুন তো? গণ্ডমূর্খরা বলে এই কথা, এইসব কথাগুলো। এই কথাগুলো শিক্ষিত, আপনি নাকি আবার ব্যারিস্টার বলেন, আমি খুব ব্যারিস্টার রুমিনা ফারহানা, বাহ, নাম বেশ বড়সড়, কিন্তু কথাবার্তা ভীষণ মানে একদম ডাউন টু আর্থ লেভেলের, ওই একেবারে নিচু লেভেলের কথাবার্তা, এগুলো কেউ বলে না। ভারতের পণ্য বয়কট করতে হবে না। ভারত যদি আপনাদের বয়কট করে না, যদি বাংলাদেশকে বয়কট করে, তার নমুনা কি হবে সে আপনি ভাবতেও পারছেন না।
মনে আছে মানে খুব সাম্প্রতিককালে দার্জিলিং গ্যাংটকে বাংলাদেশি পর্যটকদের হোটেল দিচ্ছিল না, শীতের মধ্যে ঠকঠক করে কাঁপছিল বাইরে বসে, কোথাও হোটেলের দরজা লেখা ছিল হোটেলের গেটে নো রুম ফর বাংলাদেশি ট্যুরিস্ট লেখা ছিল। দেখেছেন নিশ্চয়ই, অবশ্যই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে আপনি যখন এত অ্যাক্টিভ দেখেছেন, তাহলে তখন তাদের অবস্থা কী হয়েছিল? আপনি কি এসেছিলেন যে না তাহলে চলুন এদেরকে উঠিয়ে নিয়ে আমি পাকিস্তানে গিয়ে রেখে আসি, বা আমি আমার পরিচিত সুন্দর কোনো দেশে রেখে আসি? আপনি তো করেননি। আপনার দেশের পর্যটকরা এমনই অবস্থা পড়েছিল যখন হোটেল মালিকরা বলেছিল যে নো রুম ফর বাংলাদেশি ট্যুরিস্ট। তখন কী অবস্থা হয়েছিল? সামান্যতম একটা উদাহরণ দিই, আর একটা দিই, আপনার তো এগুলো তো হবে না কাজ। পেঁয়াজ, কিছুদিন আগে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে ভারত। আপনার দেশে পেঁয়াজের দাম কত হয়েছিল বলুন তো? কী পরিমাণ দাম বেড়েছিল পেঁয়াজের? বলতে পারবেন না, কারণ আপনি এগুলো থেকে তো অনেক দূরে। মরেছিল সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে গিয়ে, পেঁয়াজের ঝাঁজে মরে যাচ্ছিল। ভারত যদি আপনাদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করে দেয়, সমস্ত দিক থেকে বয়কট করে না, ভারতের কিন্তু কিচ্ছু যাবে আসবে না, নাথিং, কিচ্ছু যাবে আসবে না, কিন্তু মরে যাবেন আপনারা, জাস্ট মারা যাবেন। খাবার বন্ধ করতে হবে না, জাস্ট রোগে মারা যাবেন। যে সমস্ত রোগ হবে তো সে রোগ চিকিৎসা করাতে পারবেন না। অত ভালো ইনফ্রাস্ট্রাকচার আপনার দেশে নেই, চিকিৎসা পরিষেবা আপনার দেশে অত ভালো নেই যেটা আপনার পুরো দেশকে পরিষেবা দিতে পারবে চিকিৎসা। সেই মানের ওষুধ নেই যেটা আপনার রোগীকে, আপনার দেশের রোগীকে দিতে পারবে। বুঝলেন? যদি বাংলাদেশের বিরুদ্ধে ভারত অস্ত্র ধরে না, তাহলে আপনার দেশের অস্ত্র বের করার আগে ভ্যানিশ হয়ে যাবেন, জাস্ট ভ্যানিশ হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আর একটা অন্য ভিডিও নিয়ে। তখন সাবধান থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।